ঘরের মধ্যে আর সব জিনিস একদম ঠিকঠাকভাবেই রাখা। এমনকি মাধবী যখন বেরিয়েছিল তখন ওর বিছানার বালিশটাকে যেভাবে রেখে গেছিল এখনো সেইভাবে কাত করেই রাখা আছে। শুধু মানুষ দুটো নেই। দারুণ ভয়ে প্রত্যয়ের আরও কাছে ঘেঁষে দাঁড়ালো মাধবী। হাতে হাত ছুঁয়ে গেল দুজনের। আর আচমকা নারী শরীরের স্পর্শ পেয়ে এত সব ঘটনার মধ্যেই চমকে উঠে মাধবীর দিকে তাকালো প্রত্যয়। অখিল বলল, এরা আবার কোথায় গেল? মাধবী কাঁপা গলায় বলল, হোটেলের দরজা তো আমরা বন্ধ করে গেছিলাম, এখনো বন্ধই ছিল, বাইরে তো যায়নি। হোটেলের মধ্যেই কোথাও আছে, চলুন না খুঁজে দেখি। মাধবীর কথা শেষ হতে না হতেই সঞ্জয় রুম ছেড়ে প্যাসেজে এসে বাকি রুমগুলোর দিকে একবার তাকালো। সব রুমগুলোই তালা বন্ধ, কেবল ওদের রুমটা ছাড়া। সঞ্জয় ওদের রুমের দিকেই হেঁটে গেল। রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকে সঞ্জয় দেখল প্রীতি আর বাসন্তী একে অন্যকে জড়িয়ে ধরে ঠক ঠক করে কাঁপছে। ওদের খুঁজে পেয়ে সঞ্জয় তখন বাকিদের ডাকল, এই তো এখানে আছে, তোরা আয়। মাধবী এক ছুটে রুমে ঢুকে জড়িয়ে ধরল বান্ধবীদের। তারপর জিজ্ঞাসা করল, কি হয়েছিল রে, এমন চেঁচালি কেন? আর ওই রুম ছেড়ে এই রুমেই বা এলি কেন? বাসন্তী বলল, জানি না, আমরা কিচ্ছু জানি না। আমাদের সঙ্গে কি ঘটেছে আমরা কিছু জানি না, বিশ্বাস কর। অখিল জিজ্ঞেস করল, কি ঘটেছে বলুন আমাদেরকে। বন্ধুদের কাছে পেয়ে এতক্ষণে একটু ধাতস্থ হয়েছে বাসন্তী আর প্রীতি। খানিক দম নিয়ে বাসন্তী বলা শুরু করল, আপনারা তো বেরিয়ে গেলেন, আমি আর প্রীতি জানলা দিয়ে দেখার চেষ্টা করছিলাম আপনারা কোন দিকে যাচ্ছেন। দেখলাম বাইরে বেরিয়ে আপনারা জঙ্গলের পথ ধরলেন। খানিক বাদে জানলা থেকে সরে আমরা দুজনে খাটে এসে বসলাম। আমি একটা সিগারেট ধরালাম। দেখুন, এমন কিন্তু নয় যে আমি ঘরে আগে কখনো সিগারেট খাইনি। মেসের জানলা দরজা বন্ধ করেও বহু সিগারেট খেয়েছি রাতের বেলা। এখানে তো তাও জানলা খোলা ছিল, ফ্যানও চলছিল ঢিমে তালে। কিন্তু তাও কি হলো জানেন? সিগারেট দুটো তিনটে টান দেওয়ার পর হঠাৎ ঘরের হাওয়া কেমন ভারী হতে শুরু করলো। সে বড় অদ্ভুত অবস্থা। মনে হচ্ছিল না চাইতেও নাকের মধ্যে এক গাদা হাওয়া ঢুকে আসছে। বেশি হাওয়াতেও যে শ্বাস নিতে কষ্ট হয় তা আমার আগে জানা ছিল না, আজ জানলাম। প্রীতির দিকে তাকিয়ে দেখলাম ওরও একই অবস্থা। চোখ মুখ ফেটে বেরিয়ে আসছে যেন। আমরা দুজনেই বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। এবার শুরু হলো দ্বিতীয় সমস্যা। খোলা জানলা দিয়ে মনে হলো এক গাদা ছায়া যেন ঘরের মধ্যে ঢুকে এলো। ঘরে কিন্তু লাইট জ্বলছে, তাও মনে হলো কিছু অন্ধকার অবয়ব যেন ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রথমে ভাবলাম আমি হয়তো ভুল দেখছি, পরে বুঝলাম না, আমি ভুল দেখছি না। ততক্ষণে ছায়াগুলো প্রীতিকে ঘিরে ফেলেছে। ধীরে ধীরে প্রীতি আমার চোখের সামনে কেমন যেন অদৃশ্য হতে শুরু করলো। মনে হচ্ছিল ওকে ঘিরে একতাল ছায়া যেন জেগে উঠেছে। এইবার প্রীতি বলল, ও যেমন দেখেছে আমি অদৃশ্য হয়ে যাচ্ছি, আমিও তেমন দেখলাম ও ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। গায়ে কাঁটা দিল আমার। সারা ঘর ভর্তি আলো, শুধু বাসন্তী অন্ধকার। তখন আমরা দুজনে চিৎকার করে ঘর থেকে বেরিয়ে এলাম। নিচের দিকে দৌড় দিলাম, ভাবলাম আপনারা যেদিকে গেছেন ওদিকেই যাব। নেমে দেখলাম দরজা বন্ধ। তারপর কি করব বুঝতে না পেরে আপনাদের ঘরে এসে ঢুকলাম। কথা শেষ করে বাকিদের দিকে তাকালো প্রীতি আর বাসন্তী। মাধবী বলল, আমরা কালকেই ফিরে যাব এখান থেকে, আপনারাও চলুন। এই হোটেল একদমই ঠিকঠাক নয়। যদি একান্তই ঘুরতে হয় স্টেশনের আশেপাশের কোনো হোটেলে গিয়ে থাকবো না হয়। এমনিতেও আমরা ছাড়া আর কোনো মানুষ নেই এখানে। আশেপাশে আর কোনো বাড়ি ঘরও নেই যে বিপদে পড়ে সাহায্য চাইব। নীল ঘাড় নাড়ল। হ্যাঁ, আমার মনে হয় আমাদের ফিরে যাওয়াই উচিত।
প্রীতি আর বাসন্তীর কথা শোনার ফাঁকে ফাঁকে অখিল সারা ঘর পায়চারি করছিল। হঠাৎ ড্রেসিং টেবিলের ওপর চোখ পড়তে একটু থমকে দাঁড়িয়ে সেদিকে এগিয়ে গেল। ওর স্পষ্ট মনে আছে সিমেট্রি থেকে যে ফলটা ও নিয়ে এসেছিল সেটা এখানেই রেখেছিল, তাকের ওপর। আজ সন্ধ্যায় ফিরে এসেও ফলটাকে একবার ধরে রেখেছিল ও। এখন সেই ফলের জায়গাটা ফাঁকা। ও বলল, এখান থেকে সেই ফলটাকে নিয়েছে? অখিলের কথা শুনে বাকিরাও ড্রেসিং টেবিলের দিকে তাকালো। প্রত্যয় বলল, রাতে শোয়ার সময় তো দেখলাম ওখানেই আছে। সঞ্জয় বলল, শোয়ার সময় তুই দেখেছিস? আমরা যখন জঙ্গলে বেরোচ্ছিলাম তখন কিন্তু আমি দেখিনি। অখিল বলল, তুই শিওর যে তখন ছিল না? সঞ্জয় ঘাড় নাড়ল। হ্যাঁ শিওর, ওখানেই তো আমার সিগারেটের বাক্সটা রাখা ছিল। ওটা পকেটে ঢোকানোর সময় আমি ফলটা দেখিনি ওখানে। অখিল বলল, এর তাহলে একটাই এক্সপ্লেনেশন দাঁড়ায়, আমরা যখন ঘুমোচ্ছিলাম তখন কোনোভাবে ফলটা গায়েব হয়েছে। এখন কথা হচ্ছে ফলের তো আর হাত পা নেই যে নিজে নিজে হেঁটে কোথাও চলে যাবে। অখিল এতদূর বলতেই নীল উত্তেজিত গলায় বলল, আমাদের দরজার ছিটকিনি নামানো ছিল না? অখিল, তুই তো বললি তখন যে ছিটকিনি দিয়ে ঘুমিয়েছিলি, নির্ঘাত কেউ আমাদের ঘরে ঢুকেছিল। অখিল বলল, তা তো আমারও মনে হচ্ছে কেউ ঢুকেছিল, কিন্তু ঢুকলো কেমন করে? দরজা তো বন্ধ ছিল। সঞ্জয় বলল, ব্যালকনি থেকে। ব্যালকনির দরজা তো খোলা ছিল। ব্যালকনির পাশে একটা শিরিষ গাছ আছে, ওটা বেয়ে কেউ ব্যালকনিতে নেমে রুমে ঢুকে ফলটা নিয়ে দরজা খুলে বেরিয়ে গেছে। প্রত্যয় বলল, এটাই যদি হয় তাহলে এই কাজ কেবল একজনই করতে পারে, হরিহর। হোটেল থেকে বেরোনোর দরজা ভিতর থেকে আটকানো থাকে। যদি ভিতর থেকে কেউ বেরোতো তাহলে আমরা গিয়ে দরজা খোলা পেতাম। সঞ্জয় একটু বিরক্ত হয়ে বলল, ওই হরিহরের বেটা আমাকে ফলটা নিয়ে আসা থেকে ওটা হাতানোর তলে ছিল। চল তো, মালটাকে গিয়ে জিজ্ঞেস করি ওর সাহস হলো কি করে যে আমাদের ঘরে এভাবে ঢুকে চুরি করবে। চ। সঞ্জয়ের কথা শেষ হতে না হতেই 7 জন দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নামল। নিচতলায় প্যাসেজের দুদিকে মোট 4টে ঘর। দরজার কাছের একটা ঘরে রিসেপশন। রিসেপশনের পিছন থেকে আরেকটা প্যাসেজ ডান দিকে ঢুকে গেছে। ওই প্যাসেজের মাথায় হরিহরের ঘর। ওরা সোজা ওদিকেই হেঁটে গেল। গিয়ে দেখল ঘরের দরজা আলতো করে ভেজানো। সঞ্জয় বেশ কয়েকবার টোকা দিল দরজায়, যদিও ভেতর থেকে কারোরই কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। নীল বলল, কোন লেভেলের মদ খেয়ে মালটা ঘুমায় বলতো? অখিল বলল, দরজা তো খোলাই আছে, চল ঢুকে পড়ি। দরজা ঠেলে প্রথমে অখিল, তারপর প্রত্যয়, নীল এবং তারপর বাকিরা ঘরে ঢুকল। ঘরের মধ্যে একটা পুরনো আমলের হলদে আলো জ্বলছে। সেই আলোতেই ওরা দেখল ঘরের যা যেখানে যেমন ছিল ঠিক তেমনই আছে। বিছানাতে যে কেউ শুয়েছিল তা চাদর দেখলেই বোঝা যায়। খাটের পাশের টিপাইয়ের ওপর রাখা গ্লাসের অর্ধেক জল কেউ খেয়ে রেখেছে। সবই খুব সাধারণ রোজকার দিনের ঘটনা। কেবল একটাই জিনিস যেটা সাধারণ নয়, তা হল ঘরের মধ্যে হরিহরের চিহ্ন পর্যন্ত নেই। প্রত্যয় দ্রুত পায়ে গিয়ে বাথরুমের দরজা খুলে দিল। না, সেখানেও নেই। অখিল বলল, এত রাতে লোকটা গেল কোথায়? নীল বলল, তার চেয়েও বড় প্রশ্ন, দরজা বন্ধ থাকা অবস্থায় হরিহর হোটেলের বাইরে বেরোলো কি করে?